আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সকলের শোনা উচিত। ইতিহাস বড়ই নিষ্ঠুর এবং নির্মম। দেখবেন ইতিহাস এমন একটি বিষয় যা বর্তমান সময়েও বারবার যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে। ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতেও ভারত এবং ইসরায়েলের সম্পর্কের এমন ইতিহাস আমরা জানি না যা বর্তমান সময়ে প্রাসঙ্গিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আলোচনার বিষয়বস্তু হতে পারে। এই ভিডিও শেষ অবধি দেখবেন এবং আজকের এই ভিডিওর কমেন্ট আমি পড়ার জন্য নিজে উদ্গ্রীব হয়ে থাকবো এবং আপনাদের মতবাদ আমি শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবো। এই ভিডিওটি শেষ অবধি দেখে আপনারা কমেন্ট করবেন, তাহলে বুঝবেন কিভাবে ইতিহাস বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে ওঠে। দেখুন, কালকে ইসরায়েলের বিপক্ষে পাকিস্তান পারমাণবিক স্ট্রাইক করতে পারে এই রকম একটি দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের মন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পাকিস্তান নাকি ইরানকে ফোন করেছে এবং বলেছে যদি ইসরায়েল ইরানের উপর কোনো আঘাত আনে তাহলে নাকি পাকিস্তান ইসরায়েলের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করবে। ইরানের পক্ষ থেকে যিনি ঘোষণা করেছেন তার নাম মোহসেন রেজাই। তিনি ইরানের অত্যন্ত টপ লেভেলের একজন অফিসিয়াল। তিনি বলেছেন পাকিস্তান ইরানের পাশে আছে এবং এটি বোঝাতে গিয়ে তিনি বলে বসেন ইসরায়েলের উপর পারমাণবিক হামলা করতেও প্রস্তুত নাকি পাকিস্তান, এমনকি পাকিস্তান নাকি এটি ইরানকে বলেছে। এবার প্রথমে প্রশ্নটা হলো, পাকিস্তান কি সত্যি ইসরায়েলের উপর পারমাণবিক অ্যাটাক করার মতো যথেষ্ট ক্যাপাবেল, মানে তাদের কি ক্ষমতা আছে? এর উত্তরটা প্রথমে বলা দরকার। দেখুন, পাকিস্তানের কাছে এই মুহূর্তে আছে শাহিন-3 মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ কিন্তু 2750 কিলোমিটার এবং এই ধরনের মিসাইল কিন্তু 1000 কেজি অব্দি পেলোডকে ক্যারি করতে পারে। এবার জিওগ্রাফিটা বুঝুন। এই মুহূর্তে পাকিস্তানের করাচি থেকে ইসরায়েলের তেল হাবিবের দূরত্ব কত? 2300 কিলোমিটার, মেরে কেটে 2600 কিলোমিটারও হতে পারে। অর্থাৎ পাকিস্তানের কাছে যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল শাহিন-3 আছে সেটি প্রয়োগ করেই তারা খুব সহজেই ইসরায়েল অবধি পৌঁছে যেতে পারে এবং ইসরায়েলের উপর পারমাণবিক হামলা করতে পারে। ইরানের এই মন্ত্রী বা টপ ক্লাস অফিসিয়ালদের কথা যদি আমি মেনেও নিই তাহলে এটা ঠিক, পাকিস্তান কিন্তু ইসরায়েলের উপর পারমাণবিক হামলা করার জন্য যথেষ্ট উপযুক্ত। করবে কি করবে না পরের ব্যাপার, হয়তো করতে পারবে না, ওই জায়গায় ওরা নেই, কিন্তু পাকিস্তানের কাছে কিন্তু শাহিন-3 মিডিয়াম রেঞ্জ অফ ব্যালিস্টিক মিসাইল আছে। এবার এমন একটি ইতিহাসের কথা আজকে বলবো, তাহলে আপনারা শুনলে বুঝতে পারবেন অন্তত এই যে পাকিস্তানের পারমাণবিক শক্তি হয়ে ওঠা আসলে থামানো কিন্তু যেত যদি ইসরায়েল এবং ভারত একত্রে একসঙ্গে সাহসী কিছু সিদ্ধান্ত নিত। কেন আমি বলছি কথা? আজকে ইরান কি করতে চাইছে? ইরান নিউক্লিয়ার ক্যাপাবেল এক কান্ট্রিতে, এক রাষ্ট্রে পরিণত হতে চাইছে, যা ইসরায়েল এবং আমেরিকা চাইছে না। কারণ এরা বুঝতে পারছে ইরানের মতো একটি ইসলামিক রাষ্ট্র যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে যে কোনো সময় এই অস্ত্রের অপপ্রয়োগ হতে পারে, যা কিন্তু মিডিল ইস্টকে সম্পূর্ণভাবে ধ্বংস হতে পারে, সামগ্রিকভাবে গোটা পৃথিবীর জন্য যা ভয়ঙ্কর প্রবণতা কিন্তু সৃষ্টি করে। কিন্তু পাকিস্তান যখন পারমাণবিক শক্তি হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইছে তখন কি বাধা দিয়েছে পশ্চিমের শক্তিগুলো? এর উত্তর একটু তলিয়ে ভাবা যাক। 1971 সাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা বা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযুদ্ধ নামে পরিচিত, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান ভারতের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়। 1971 সালের পর পাকিস্তানের সে সময়ের প্রেসিডেন্ট ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি ফিল করেন তাদের পারমাণবিক শক্তি হয়ে উঠতে হবে, নালে ভারতের মতো দেশের সঙ্গে লড়া সম্ভব নয়। 1971 সালের পর কিন্তু পাকিস্তান সরকারিভাবে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার জন্য একাধিক পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। তারা ইসলামাবাদের কাছে কাহুটা নামক একটি শহরকে বেছে নেয় এবং কাহুটার কাছেই কিন্তু পাকিস্তান তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করে। এই ইউরেনিয়াম এনরিচমেন্টকে নিয়েই কিন্তু বর্তমানে ইসরায়েল এবং ইরানের যত ঝামেলা। ইসরায়েল বলছে কোনোভাবেই এই ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ 90% করা যাবে না। ইরান বলছে আমরা পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবই, আমরা এতদিন এই এনরিচমেন্ট 70% অবধি করেছি, আমরা 90% হতে চাই, অর্থাৎ আমাদের পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে হবে, যা পাকিস্তান ভেবেছে 1971 সালের পর।
এবার ওরা ইসলামাবাদের কাহুটা নামক একটি শহরকে বা একটি জায়গাকে বেছে নেয় এবং সেখানেই কিন্তু শুরু হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইসলাম রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা হবে তা কিন্তু সে সময় ইসরায়েল মেনে নিতে পারেনি। সে সময় পারমাণবিক অস্ত্রকে ওরা বলতে শুরু করলো ইসলামিক বোমা, এবং ইসরায়েলের মতো প্রগতিশীল মানসিকতার পশ্চিমী শক্তিগুলো ফিল করতে শুরু করলো ইসলামের হাতে এই পারমাণবিক বোমা তুলে দেওয়া আসলে এই পৃথিবীকে একটু একটু করে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া। 1979 সাল, এই 1979 সালটা কিন্তু পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কালকে একটি ভিডিওতে বলেছি 1979 সালের 1 এপ্রিল ইরানকে কিন্তু ইসলামিক রিপাবলিক ইরানে পরিণত করা হয়। অর্থাৎ 1979 সালেই কিন্তু খামেনি দ্বারা ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় ইরানে। আর এই 1979 সালে সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন পৌঁছে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কাছে। তিনি বলেন, পাকিস্তান তো এইভাবে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা করছে, যদি পাকিস্তানের হাতে পারমাণবিক শক্তি পৌঁছে যায় তাহলে কিন্তু আমরাও বিপদে পড়ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা অ্যাকসেপ্ট করেন, এবং সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বা সে সময় পশ্চিমার একাধিক দেশ বুঝতে পারছিলেন এ কিন্তু এক বিপজ্জনক জায়গায় যেতে চলেছে পুরো বিষয়টা। আজকে ইরান যে পাকিস্তানের নিউক্লিয়ার শক্তিকে নিয়ে গর্ব অনুভব করছে, সেদিনের শুরু কিন্তু হয়েছিল 1979 সালে। সেবার কিন্তু পশ্চিমা শক্তিগুলো পাকিস্তানকে থামাতে পারত। যদিও এই ভিডিও শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন কোনো না কোনো পশ্চিমা দুনিয়ার কোনো এক শক্তি পাকিস্তানকে কিন্তু সেদিন আজকের মতোই অদৃশ্য হাত মাথায় রেখে বাঁচিয়েছিল। পরবর্তী গল্পটা কি দেখুন, এই সময় মার্গারেট থ্যাচারকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু তাদের নিজের আশঙ্কার কথা জানান, এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার এগ্রি করেন, এবং তারা আরো অনেক কিছু বিষয় কিন্তু নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে ভুগতে শুরু করেন। পাকিস্তানের সঙ্গে লিবিয়ার একাধিক চুক্তি ছিল, যাও কিন্তু ভয়ঙ্কর, সেরকমই কিন্তু আভাস পেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পরবর্তীকালে ইসরায়েল অপারেশন অপেরা করে। ইসরায়েল প্রথম থেকে মনে করত যদি কোনোভাবে ইসলামিক রাষ্ট্রের হাতে পারমাণবিক বোমা পৌঁছে যায় তাহলে কিন্তু ইসরায়েলের উপর বিপদ নেমে আসতে পারে সকলের আগে। এবং এই আশঙ্কা থেকেই তারা 1981 সালে অপারেশন অপেরা শুরু করেছিল, যেখানে তারা ইরাকের উপরে একটি এয়ার স্ট্রাইক করে। এই প্রথমবার ইসরায়েল সারপ্রাইজ এয়ার স্ট্রাইক করেছিল বিশ্ব মানচিত্রে। ইরাকের ওসিরাক রিয়াকশন কেন্দ্র, যেখানে ইসরায়েল মনে করছিল ইরাকে হয়তো লুকিয়ে লুকিয়ে নিউক্লিয়ার রিয়াকশন করছে এবং নিউক্লিয়ার বোম তৈরি করার চেষ্টা করছে, হঠাৎ করেই সেবার ইরাকের পার্টিকুলারলি সেই রিয়াকশন যে কেন্দ্র তার উপরে এয়ার স্ট্রাইক করা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। F-16 ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল। F-16 ফাইটার জেট থেকে বোম ফেলা হয়েছিল সেই রিয়াকশন কেন্দ্রে, ইরাকের কথা আমি বলছি কিন্তু, যার নাম ইতিহাসে অপারেশন অপেরা নামে পরিচিত। F-16 ফাইটার জেটকে কভার আপ করা হয়েছিল F-15 দ্বারা। অত্যন্ত মসৃণ একটা অপারেশন, যা ইসরায়েল খুব সহজেই ইরাকের মধ্যে কিন্তু করেছিল। আর তারপর থেকে ইরাক আজও কিন্তু ইসরায়েলের বিপক্ষে পারমাণবিক শক্তি প্রদর্শনের কোনো সুযোগই পায়নি। ইতিহাস ফিরে ফিরে আসে, ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট, যা আপনাদের বোঝা প্রয়োজন। ইসরায়েল পরবর্তীকালে বুঝতে পারে যে পাকিস্তানের উপরও এই ধরনের একটি এয়ার স্ট্রাইক করা প্রয়োজন। অলরেডি ইসরায়েল কিন্তু খুব কনফিডেন্ট হয়ে পড়ে, তারা আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে কোনো মুসলমান রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রের হাতে আমরা পারমাণবিক শক্তি তুলে দিতে পারি না। ইরাকের এই অপারেশন সাফল্যের পর সফল হওয়ার পর তারা পাকিস্তানের কাহুটা শহরের উপর এয়ার স্ট্রাইক করার প্রস্তুতি নিতে শুরু করে, এবং এর জন্য তারা মিলিটারি অপারেশন এক্সারসাইজ করে, মক ড্রিল করে, একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তুতি তারা সারে। 1979 সালে পরবর্তী সময় 1983 সালের এই 3-4 বছর তারা কিন্তু পাকিস্তানের কাহুটার উপর অপারেশন চালানোর জন্য একাধিক প্রস্তুতি কিন্তু নিতে শুরু করে। তারা প্ল্যানিং করে, তারা এয়ার স্ট্রাইক করারই কিন্তু চেষ্টা করেছিল। তারা চেয়েছিল F-16 বোম্বারকে ব্যবহার করতে, অর্থাৎ F-16 ফাইটার জেটকে দিয়ে সেই একই কায়দায় বোম ফেলতে কাহুটার উপর, সেই নিউক্লিয়ার রিয়াক্টর যে কেন্দ্র ছিল তার উপর। তারা চেষ্টা করেছিল এই প্ল্যানিংটি ভারতের সহায়তায় কমপ্লিট করতে। F-16 ফাইটার জেট প্রথমে জামনগর থেকে উড়ে যাবে উধমপুরে,
এবং উধমপুরে পৌঁছানোর পর F-16 কে রিফিউল করা হবে, তেল ভরা হবে, এবং তারপর হিমালয়ান রেঞ্জের উপর দিয়ে কাহুটাতে পৌঁছে যাবে F-16 ইসরায়েলি ফাইটার জেট। মানে F-16টা আমেরিকার ইসরায়েল ব্যবহার করত। সেই ফাইটার জেট গিয়ে কাহুটা শহরের উপর বোম্বিং করবে, নিউক্লিয়ার রিয়াকশন বন্ধ, কোনো এক্সারসাইজ পাকিস্তানকে অ্যালাউ করা হবে না। অর্থাৎ জামনগর থেকে উধমপুর, উধমপুর থেকে হিমালয় রেঞ্জের উপর থেকে ইসলামাবাদের কাহুটা নিখুঁত প্ল্যানিং করা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। ভারতকে পাশে চেয়েছিল সে সময় ইসরায়েল। তারা মনে করেছিল ভারত যেহেতু একদম পাকিস্তানের প্রতিবেশী এক রাষ্ট্র, ভারতের ব্যাকআপটা এখানে প্রয়োজন। ভারত যদি সাপোর্ট না করে তাহলে ইসরায়েল একা এই অ্যাটাক করতে পারবে না, এবং এটা সম্ভব নয়। আপনি প্রতিবেশীকে টপকে অন্য একটা দেশে ঢুকে বোম্বিং করে চলে আসবেন, তা কিন্তু বাস্তবের দুনিয়াতে খুব অসম্ভব একটা কাজ। প্রাথমিকভাবে ভারতের প্রধানমন্ত্রী সে সময় ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি এই প্ল্যানটার কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছিলেন, এবং ভারত কিন্তু ওই সময় একাধিক ট্রেনিং এক্সারসাইজ শুরু করেছিল। ভারত চেয়েছিল ভারত F-16 ফাইটার জেট যেগুলো ইসরায়েল পাঠাবে, যেগুলো জামনগর থেকে উধমপুর উড়ে যাবে, সেগুলোকে ভারতের জাগুয়ার এয়ারক্রাফট প্রোটেকশন দেবে। অর্থাৎ প্ল্যান বি হিসাবে ভারত কিন্তু ইসরায়েলের পাশে প্রাথমিকভাবে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে খেলাটা সম্পূর্ণভাবে বদলে যায়। দুজন বিশেষজ্ঞ মানুষ, একজন ব্রিগেডিয়ার ফিরোজ খান, অন্যজন অ্যানালিস্ট অর্থাৎ বিশ্লেষক বা বিশেষজ্ঞ ভরত কর্নাড, তিনি বলেন পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এই পরিকল্পনা থেকে কিন্তু পিছিয়ে এসেছিলেন। অর্থাৎ প্রথমবার ভারতবর্ষ মানে ইনিশিয়েটিভ নিয়েছিল পাকিস্তানের এই কাহুটাতে, যেখানে পাকিস্তান পারমাণবিক শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, সেই পুরো বিষয়টি ইসরায়েল যেভাবে উড়িয়ে দিতে চাইছে তাকে লজিস্টিক সাপোর্ট প্রোভাইড করবে। কিন্তু পরবর্তীকালে ভারতের কিন্তু সাহসে কুলায়নি। কারণও ছিল অনেক। কারণটা হলো সে সময় আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, অনেকে বলেন সেই প্রেসিডেন্ট নাকি ইসরায়েলকে বাধা দিয়েছিলেন, এবং আরো অনেক তথ্য এই সময় কিন্তু ফাঁস হতে শুরু করে। অনেকে এটাও মনে করেছিলেন সে সময় যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি নাকি পাকিস্তানকেও আগাম ইনফর্ম করে দিয়েছিলেন যে ইসরায়েল তোমাদের উপর এই ধরনের বোম্বিং এর প্ল্যানিং করছে। এমন ইন্দিরা গান্ধী বুঝতে শুরু করেছিলেন যেহেতু আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে, তাই ভারত বিপদে পড়তে পারে পুরো বিষয়টায়। এবং এরপরে ইন্দিরা গান্ধী ভারত পাকিস্তানের ফের একটা বড় যুদ্ধের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, এবং তখন তিনি মনে করেছিলেন ভারতের এই পুরো বিষয়টা থেকে দূরে সরে আসা সম্ভব। কিন্তু ভারত যদি একটু সাহস দেখাতো তাহলে তো ইতিহাসটাই অন্যভাবে লেখা হতো। তাহলে কি ইরান আজকে কথায় কথায় পাকিস্তানের পারমাণবিক শক্তিকে নিয়ে গর্ব অনুভব করতে পারতো? পারতো না। আজকে এই পৃথিবীতে পাকিস্তানকে নিয়ে যত সমস্যা, তার মূল্যে কিন্তু সেই পারমাণবিক শক্তি যা পাকিস্তান কিন্তু পরবর্তীকালে 1998 সালে নিজেদেরকে টেস্ট করে এবং নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে এই পৃথিবীতে ঘোষণা করে দেয়। পরবর্তীকালে 1984 সালে ইন্দিরা গান্ধী প্রয়াত হন, রাজীব গান্ধী দায়িত্ব নেন, তিনি এই অপারেশনটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। অর্থাৎ সেদিন যদি একটু সাহস ভারত দেখাতে পারত তাহলে হয়তো আজকে ইসরায়েল এবং ভারতের বন্ধুত্বের নতুন গল্পটাই লেখা হতো জিওপলিটিক্যাল সারফেসে। এটা আফসোস হিসাবে আপনারা ব্যাখ্যা করবেন নাকি জানি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাস হয়তো বারবার অনেকে মনে করছেন ফিরে আসছে, যখন ইসরায়েল এবং ইরান নিজেদের মধ্যে ফের একবার যুদ্ধে জড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান যেভাবে হয়ে উঠেছে, তার রেজাল্ট যেভাবে আন্তর্জাতিক স্তর ভুগছে, এরপর ইরানও যদি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তাহলে ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর কোনো গল্প বা ভয়ঙ্কর কোনো জিনিস আন্তর্জাতিক স্তরে ধেয়ে আসবে কিনা সেই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। একটা ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত যদি ভারত সেদিন হয়তো একটু বেশি সাহস দেখাতো। অনেকে ইন্দিরা গান্ধীর এই ডিসিশনকে সমর্থন করেন, অনেকে বলেন ইন্দিরা গান্ধীর সাহস দেখানো উচিত ছিল। কিন্তু কে ঠিক কে ভুল আজকের দিনে দাঁড়িয়ে এই কথাবার্তা আলোচনা করা হয়তো অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, কিন্তু এই ইতিহাস এই গল্প তো সারা জীবন জিওপলিটিক্যাল সারফেসে আলোচনা হবে, যেমন আজকে হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন এই সামগ্রিক গল্পটা শুনে আপনারা কি ভাবছেন। সে সময় কি ইসরায়েলের প্রস্তাবে রাজি হওয়া উচিত ছিল ভারতের, নাকি ভারত একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিল? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ, ভালো থাকবেন।